নমস্কার, আমি CNN24 এর পক্ষে পাপলু দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশেষ এক অনুষ্ঠান, বিশেষ এক সাক্ষাৎকার বা আলাপচারিতা বলবো। অতি সম্প্রতি সিবিএসই যে বোর্ড এক্সাম হয়েছিল, সেই বোর্ড এক্সামের ফলাফল প্রকাশিত হয়েছে, সেটা 13 মে। এবং এই ফলাফলের পর দেখলাম আমরা বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বের নজর কেড়েছেন যিনি, তিনি সৌম্যদীপ বিশ্বাস। আমরা বলবো গোটা উত্তর পূর্বের অন্যতম ভালো ফলাফল করেছেন তিনি। সৌম্যদীপের বাড়ি এই শিলচর শহরে এবং মা পঞ্চতোপা চৌধুরী, অনেকেই চেনেন পঞ্চতোপা চৌধুরীকে, বাবা জয়দীপ বিশ্বাস। এবং যে স্কুল থেকে সে এই ফলাফল করেছে সেটা শিলচর শহরের দিল্লি পাবলিক স্কুল। চলুন আমরা কথা বলি সৌম্যদীপের সঙ্গে, কীভাবে সে এই ফলাফলটা করলো বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে সে প্রিপেয়ার হয়েছিল বা ছাত্রছাত্রীদের কি বলবে সে, কথা বলে নেই। সৌম্যদীপ, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো এই রেজাল্ট নিয়ে তোমার থেকে কিভাবে এই রেজাল্টটা করলে তুমি, সেটা আমরা জানতে চাইছি একটু। রেজাল্ট তো এই সারা বছর একটু একটু করে পড়ে স্কুলের সব কথা মেনে হয়ে গেছে আর কি। এমন কিছু আলাদা করে করিনি, যা করানো হয়েছে সেটাই করে মোটামুটি হয়েছে। যা করানো হয়েছে মানে স্কুলে? স্কুলে। আচ্ছা, আর এক্ষেত্রে বাড়িতে প্রাইভেট টিউটর ছিল না? শুধু ম্যাথসের জন্য ছিল, বাকি কোনো সাবজেক্টেরই ছিল না। তো সব স্কুল থেকে আর কিছুটা অনলাইন ইউটিউব থেকে, অতটুকুই। তো তুমি যে এই যে 99.00% অর্থাৎ সোজাসুজি 93%, 100 থেকে কম, তো এই ফলাফলে কোন সাবজেক্টে কত পেয়েছো তুমি? তো আমি ম্যাথসে 100 পেয়েছি, এসএসটিতেও 100 পেয়েছি, আর ইনফরমেশন টেকনোলজিতে 100 পেয়েছি। এছাড়া বাংলায় আমি 97 পেয়েছি, ইংলিশে 98 আর সায়েন্সে 96। বাংলায় 97? হুম। মানে ঐচ্ছিক বা এডিশনাল সাবজেক্ট বাংলা ছিল? হ্যাঁ। ইলেকটিভ সাবজেক্ট বাংলা ছিল। খুব ভালো। আজকের দিনে যেটা অনেকেই বলেন বা যেটা দেখাই যায় না, যে ইলেকটিভ সাবজেক্ট বাংলা, সেখানে সৌম্যদীপ 97% মার্কস পেয়েছে। এবং একটা এমন একটা কোর্স যেখানে বলার ভাষা নেই। এই বাংলাতেই আমরা একটু কথা বলি, মানে বাংলার বিষয়টা নিয়ে। তুমি তো পঞ্চতোপাদির ছেলে, স্বাভাবিকভাবেই খুব ভালো আবৃত্তি করতে পারবে। আমরা কথা বলে ফাঁকে ফাঁকে একটু কথা আবৃত্তি একটা শুনতে চাই। আচ্ছা। তো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। রাত এখনো শেষ হয়নি, এখনো অন্ধকার কঠিন পাথরের মতো তোমার বুকের উপর। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। এখনো একটা ভয়ঙ্কর আকাশ তোমার উপর বাহের মতো থাবা উঁচিয়ে আছে। তুমি যেভাবে পারো এই ভয়ঙ্কর আকাশটাকে সরিয়ে দাও আর শান্ত গলায় জানিয়ে দাও তুমি ভয় পাওনি। মাটি তো আগুন হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। একবার মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। একবার মানুষের দিকে তাকাও, সে কিছু বলতে চায়।
একটা কথা বলতে চাই, বলতে বাধ্য বলতে পারে, আজকের দিনে যারা বাংলাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাদের এই আবৃত্তি সৌম্যের রেজাল্ট এবং তার বাংলার প্রতি যে ভালোবাসা, সেটা অবশ্যই দেখা উচিত। দুদিন পর 19শে মে, দিন কয়েক পর 19শে মে, আমরা 19শে মের ইতিমধ্যেই আমরা উদযাপন শুরু করেছি। এই অবস্থায় সৌম্যদ্বীপের এই আবৃত্তি অনেককেই নাড়া দেবে। আমরা আবার সৌম্যদ্বীপের সঙ্গে কথা বলছি। বাড়িতে কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করছিলে? বাড়িতে তো আমি আগে যেরকম বললাম, স্কুল থেকে যা পড়ানো হতো, যা হোমওয়ার্ক দেওয়া হতো, এসব টাইম টু টাইম করেছি। এছাড়া অঙ্কের প্রতি আমার একটা ফ্যাসিনেশন লাস্ট 1, 2, 3 বছর ধরে। তো অঙ্কটা একটু বেশি করে করতাম। তো অঙ্ক ওই বোর্ডের পড়া ছাড়াও অনেক অঙ্কের পড়া করেছি। ওই আর এছাড়া অন্যান্য সাবজেক্টও যা যতটুক পেরেছি, যা স্কুল থেকেও যতটুক সাহায্য করেছে ওই সব টাইম টু টাইম সারা বছরই। এরকম না যে বছরের শেষে এসে হঠাৎ করে খুব বেশি পড়ে এরকম হয়েছে। সারা বছরই অল্প অল্প করে পড়ে এই ফল আর কি। অর্থাৎ কোনো পড়াশোনা তুমি বাড়িতে জমিয়ে রাখতে না, স্কুলে যেগুলোই পড়াশোনা বা দেওয়া হতো, হোম টাচ দেওয়া হতো, সেগুলোই তুমি মোটামুটি হ্যাঁ, করে রাখতে। তো এই ধরনের একটা রেজাল্ট করতে গেলে স্বাভাবিকভাবেই অভিভাবকদের একটা চাপ থাকে, পড়তে বস, খেলাতে যাবি না, বা এই ধরনের একটা ব্যাপার থেকে যায়, মোবাইল দেখবি না, টিভি চালাতে পারবি না। তোমার বাড়ির পরিবেশটা কিরকম ছিল? বাড়িতে কোনোদিনই খুব একটা চাপ দেয়নি মা বাবা কেউই। আর আমার বলা উচিত না, কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট আমার লাস্ট কিছু বছরে হয়নি। তো সেই ক্ষেত্রে না স্কুল থেকে চাপ দেওয়া হয়েছে, না বাড়ি থেকে। আর খেলাধুলা, গান বাজনা সবসময় রয়েছে। পরীক্ষার 2-3 মাস আগেও আমি স্কুলের প্রোগ্রামে পার্টিসিপেট করেছি। কিন্তু এইসব করার পাশাপাশি পড়াটাও সঙ্গে ছিল, একেবারে বন্ধ করে দেইনি। তাই আর বেশি ক্ষতি হয়নি পড়ার। ম্যাথস যেহেতু তোমার একটা প্রিয় সাবজেক্ট, শুনলাম তুমি ন্যাশনাল অলিম্পিয়াডেও গিয়েছিলে, ব্যাপারটা একটু আমরা জানতে চাই। হ্যাঁ, তো ম্যাথস অলিম্পিয়াডের কথা আমাকে আমার ঘরে যিনি ম্যাথস করান, স্যার বলেছিলেন আমাকে ম্যাথস অলিম্পিয়াড দেওয়ার জন্য। তো আমি ওনার কথাই অলিম্পিয়াডটা দিয়েছিলাম। আর সামহাও প্রথমবারেই আমার ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। এরপরে সেকেন্ড রাউন্ডও ক্লিয়ার হয়েছে। তো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এগুলো হয় রিজিয়নাল লেভেলে। তো এরপরে ন্যাশনাল লেভেলেও বসেছিলাম, সেটা পাইনি। কিন্তু এই অলিম্পিয়াডের জন্য প্রিপেয়ার করাটা একটা নিজের মধ্যে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমি বলবো। এই অলিম্পিয়াডের প্রিপারেশন করে আমি অনেক নতুন জিনিস জানতে পেরেছি। সাবজেক্টের যে একটা ডেপথ, এটাও একটা আইডিয়া পেয়েছি। নেক্সট কি হতে চাও বা কি নিয়ে পড়াশোনা করতে চাও? নেক্সট তো এই ম্যাথস, ফিজিক্স এইসব নিয়ে পড়তে চাই, রিসার্চ লাইনে যেতে চাই। ওটাই ফিউচারের প্ল্যান এখন নিই। স্কুলের টিচাররা বা বাড়িতে গার্জেনরা এই রেজাল্ট করার পেছনে কতটুকু কিভাবে তোমাকে হেল্প করেছেন? সবারই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাড়িতে মা বাবা কোনোদিনই চাপ দেয়নি, কিন্তু সবসময় আমাকে মানে সঠিক পথটা দেখিয়ে দিয়েছে। যখন দেখেছে আমি কিছু ভুল কাজ করছি, তখন ওরা সবসময় আমাকে আবার বলেছে যে এই ভুলটা না করার জন্য। আর স্কুল থেকে তো আমি কি বলবো, আর স্কুলেরই সব টিচার্সদের রোল অ্যাকচুয়ালি। আমাদের যে ইংলিশ পড়ান স্যার অভিরাজ স্যার, আমাদের সায়েন্সের সব টিচাররা, এসএসটির সব টিচাররা, ওরা একদম বছরের শুরু থেকেই আমাকে
আমাকে আমার সঙ্গীদের সবাইকে খুব মোটিভেট করেছেন, একদম প্রপারলি সব পড়িয়েছেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করিয়েছেন। তো ওদের এই সাহায্যে আমি বলবো যে আমাদের সবারই খুব ভালো ফল হয়েছে। তো ওদের খুব গুরুত্বপূর্ণ একটা রোল ছিল মানে স্কুলের টিচার। স্কুলের টিচারদের। এই জায়গাতে আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই যে আমরা দেখি প্রত্যেকটা স্টুডেন্টের হয়তো 6 জন টিচার, প্রাইভেট টিউশন 5 জন টিচার, এই ধরনের প্রত্যেকেরও যারা আছে, যারা সামর্থ্য আছে তারা প্রত্যেকেই এই ধরনের বাড়িতে টিচার রাখে, প্রাইভেট টিউশনে পাঠায় বা প্রাইভেট টিউশন করা। এক্ষেত্রে স্কুলের যে শুধু স্কুলে পড়ে এই ধরনের একটা রেজাল্ট করলে তুমি, এক্ষেত্রে এই এই প্রাইভেট টিউশন নিয়ে বা শুধু স্কুলের পড়া নিয়ে কি বলতে চাইছো তুমি? প্রাইভেট টিউশন আমার সব বন্ধুদেরই প্রায় ছিল, কিন্তু আমার কোনোদিনই মনে হয়নি খুব একটা মানে প্রাইভেট টিউশনের নিড বলে। আমার সঙ্গের ওরা আগে থেকেই যায়, আর 10 না, শুধু 10-এর আগে থেকেই। কিন্তু আমার কোনো সময় মনে হয়নি যে স্কুলের বাইরে আমার এক্সট্রা কিছু লাগবে আর এক্সটার্নাল কারোর হেল্প। স্কুলের টিচাররাই এত হেল্প করে দিয়েছে। আর ম্যাথসের তো আমার স্যার ছিলেনই ঘরে, তো সেটাতেই আমার পড়া মোটামুটি হয়ে গেছে, কোনো সাচ প্রবলেম হয়নি। এক্সট্রা ভাবে আলাদা কোনো শিক্ষকের আর সাহায্য নিতে হয়, যে মানে প্রাইভেট টিউশন নিতে হয় না। হ্যাঁ, আর এখন একটা জিনিস অনলাইন থাকায় ছোটখাটো কিছু অসুবিধা থাকলে এগুলো অনলাইনে অনেক সুবিধা পাওয়া যায়। ইউটিউবে অনেক টিচাররা পড়ান, তো ওদের সাথে পরে স্কুলের টিচার্সদের সাথে পড়ে মোটামুটি হয়ে যায়, জিনিসটা বেশি অসুবিধা হবে না। একটা জিনিস তো বলতে পারি যে আজকের দিনে অলমোস্ট সব স্কুলেই কোয়ালিটি এডুকেশন দিচ্ছে। এই জায়গাতে আমিও বলতে চাই যে আমরা বিভিন্ন সময় যে রেজাল্টগুলো দেখি, উচ্চ মাধ্যমিক হোক, রাজ্যিক স্তরের রাজ্য বোর্ডের বা সিবিএসই বলুন বা সেবা বোর্ড বলুন বা যেটাই আছে, আমরা বিভিন্ন সময় দেখি যে রেজাল্টগুলো হয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরের, সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টরাই ভালো রেজাল্ট করে শুধু স্কুলের পড়াশোনা করে। এক্ষেত্রে আমার মনে হয় যে টিচারদের যে স্কুলে যে টিচাররা পড়ান, সেক্ষেত্রে যদি স্টুডেন্টরা ভালো করে মন দিয়ে সেটা পড়াশোনা করে, তাহলে এবং উদাহরণ কিন্তু সৌম্যদীপ, এবং সৌম্যদীপ সেই রেজাল্টটা করতে পেরেছে, এই রেজাল্টটা করতে পেরেছে সৌম্যদীপ। এই যে যারা প্রিপেয়ার করবে নেক্সট, যারা ছাত্র আছে, এই ধরনের ভালো রেজাল্ট করতে গেলে কি কি করতে হবে তাদের? তোমার কি সাজেশন থাকবে তোমার জুনিয়রদের প্রতি, যারা ভালো রেজাল্ট করবে? আমি বলবো শুরু থেকেই পড়াটাকে না জমিয়ে অল্প অল্প করে হলেও যাতে কনসিস্টেন্টলি সবাই চালিয়ে যায়। পড়া যত সময় চলতে থাকবে কোনো অসুবিধা হবে না। পড়া যখনই জমা শুরু হয় তখনই এই পড়াটা মনে রাখারই হোক বা বোঝারই হোক, এখন তো সব কনসেপচুয়াল প্রশ্ন আসে, তো এগুলো আগে থেকে না পড়লে এগুলো পরে দিয়ে বোঝা বা মনে রাখা এগুলো খুব প্রবলেমেটিক হয়। আর সব স্কুলেই এখন পড়া ভালো, তো স্কুলের সব টিচারদের কথা মেনে সব যা বলছে। আর একটা জিনিস, যে কোনো পরীক্ষাই হোক, সেটার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, এইগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় রাখে। কারণ যে পরীক্ষার জন্য আমরা প্রিপেয়ার করছি সেখানে কিরকম প্রশ্ন আসে, কিরকম প্যাটার্ন, কিভাবে সময় সব শেষ করতে লাগে, এগুলো ওই প্রিভিয়াস ইয়ারই আমাদের আইডিয়া দেয়। ফেসবুক আছে? কেন আজকের দিনে তো সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, হোয়াটসঅ্যাপ তো তোমার আছে, আমি জানি, কিন্তু ফেসবুক নেই কেন? দরকার পড়েনি কোনোদিন।
ইচ্ছে আছে কারিকুলার না, এখন তো নাই। পড়াশোনা নিয়ে আরো স্টাডি চালিয়ে যেতে চাও, তো আলটিমেটলি কি হতে চাও তুমি? আল্টিমেটলি আমি আগে যা বললাম, আমি ওই রিসার্চ লাইনেই যেতে চাই। এখন অবধি তো বেশি দূরের ভাবিনি, কিন্তু এই ম্যাথস আর ফিজিক্সের রিসার্চে যা হয় এরপরে দেখা যাবে আর কি। আর হবি? হুম? হবি হবি তো আর্ট, পিয়ানো, কবিতা এইসব। সৌম্যদীপ খুব ভালো পিয়ানো বাজায় এবং হয়তো শুনবো আমরা ভবিষ্যতে সৌম্যদীপের পিয়ানো বাজানো, অবশ্যই আপনাদেরও শোনাবো একদিন, ডেকে সৌম্যদীপকে ডেকে আমরা শুনবো। এবং সৌম্যদীপ যা বলল আপনারা সেটা দেখলেন যে পরীক্ষার ফলাফল করতে ৫ জন ৭ জন প্রাইভেট টিউশন না করেও কিভাবে ভালো ফল করা যায় সেটা আগেই বলেছিলাম আমি। সৌম্যদীপ এটার প্রকৃষ্ট উদাহরণ, এবং সৌম্যদীপ জানালো কিভাবে সে পড়াশোনা করেছে, কিভাবে তার ভবিষ্যৎটা গড়ে তুলবে সেটাও মোটামুটি বলে দিয়েছে সৌম্যদীপ। আমরাও চাইবো সৌম্যদীপ তার অভীষ্ট লক্ষ্য যেটা আছে সেই লক্ষ্যে যাতে সে পৌঁছতে পারে। অনেক ধন্যবাদ সৌম্যদীপ। আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমাদের CNN24 এর পরিবারের পক্ষ থেকে, এবং আমরা চাইবো তোমার ভবিষ্যৎ যেন আরো 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 উজ্জ্বল হয়। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।